ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ জানুয়ারি মাস 2025 সালে সম্পূর্ণ মাসের এই মাসের অর্থাৎ জানুয়ারি মাসের 2025-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এই একটি ভিডিওর মধ্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখবে, কারণ মান্থলি আমরা এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স সুন্দর করে প্রোভাইড করব, যাতে এই জায়গা থেকে কোনো রকমের পরীক্ষায় কোশ্চেন আসুক বা তোমার সাধারণ জ্ঞান হোক, এগুলো থেকে তুমি যাতে না বঞ্চিত হও, সেই জন্য অবশ্যই এই ক্লাসগুলো তোমাকে মনোযোগ সহকারে দেখে নিতে হবে। দু একবার প্র্যাকটিস করলে, দু একবার রিভিশন করলে এগুলো থেকে তুমি অনায়াসেই তুমি কিন্তু এগুলো মনে রাখতে পারবে, পরীক্ষায় কোশ্চেন এলে অ্যান্সার করতে পারবে। যেমন এখান থেকে দেখো, প্রত্যেকটি লাইন অনুযায়ী কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন পরীক্ষায় দিচ্ছে। বিভিন্ন সরকারি পরীক্ষা এই জায়গা থেকে কোশ্চেন হুবহু কমন আসে। আমি প্রথমে গুরুত্বপূর্ণ দিবস অর্থাৎ গুরুত্বপূর্ণ দিনগুলো জানুয়ারি মাসের কি কি রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। অর্থাৎ প্রথমে দেখো 4 জানুয়ারি অর্থাৎ 4ই জানুয়ারি। 4ই জানুয়ারিকে আমরা কি বলি? বিশ্ব ব্রেইল দিবস। মনে রাখবে, 4 জানুয়ারি ভারতে বিশ্ব ব্রেইল দিবস। মানে যারা দৃষ্টিহীন, যারা চোখে দেখতে পায় না, প্রতিবন্ধী, তাদেরকে এই যে ব্রেইল, মানে ব্রেইল হচ্ছে একটা পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। এই প্রতিবন্ধীদের জন্য এই যে নতুন শিক্ষা ব্যবস্থা বা এই যে ব্রেইল পদ্ধতি, এটা 4 তারিখ থেকে অর্থাৎ জানুয়ারির 4 তারিখ থেকে পালন করা হয়। তাহলে এইটা আমরা মনে রাখবো, 4 জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেইল ডে, ওয়ার্ল্ড ব্রেইল ডে। তারপরে দেখো 9 জানুয়ারি, 9 জানুয়ারি এই দিনটিকে আমরা কি বলি? 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস 9 জানুয়ারি। অর্থাৎ অনাবাসী ভারতীয় অর্থাৎ যারা এনআরআই, এই দিনটাকে ভারতের উন্নয়নে বিদেশি ভারতীয় সম্প্রদায়ের আদান প্রদান বা অবদানের উদযাপন করাই হয় এই যে 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে। এই কোশ্চেনটি কিন্তু এসএসসি সিজিএল এ দেওয়া হয়েছিল, এই জায়গা থেকে এই কোশ্চেন দেওয়া হয়। 20 সালেও দিয়েছিল, 13 সালেও দিয়েছিল। তারপরে দেখো 10ই জানুয়ারি, 10ই জানুয়ারি আমরা কি বলি? বিশ্ব হিন্দি দিবস, ওয়ার্ল্ড হিন্দি ডে। আরআরবি এনটিপিসি 21-এ এই কোশ্চেনটি দেওয়া হয়েছিল। এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেই পড়ছে, কারণ জানুয়ারির 1 তারিখ থেকে, যেহেতু 25 সাল, এখন 2025 সাল একদম প্রথম থেকেই 1 মাস কমপ্লিট হলো, সেইভাবেই কিন্তু তোমাকে পড়তে হবে। তাহলে 10ই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালিত হয়। এই দিনটি ভাষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য পালন করা হয়। তারপরে দেখো 12ই জানুয়ারি, 12ই জানুয়ারি হচ্ছে জাতীয় যুব দিবস অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিন। তার শিক্ষা এবং অবদানকে সম্মান জানিয়ে 12ই জানুয়ারি দিনটিকে আমরা কি দিন হিসেবে চিনি? যুব দিবস হিসেবে চিনি, অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিন। তারপরে দেখো 15ই জানুয়ারি, এই 15ই জানুয়ারিকে আমরা সেনা দিবস অর্থাৎ আর্মি ডে হিসেবে চিনি। এই কোশ্চেনটি এখান থেকে প্রচুর বার এসছে, এসএসসি সিপিও, এসএসসি সিজিএল, এসএসসি জিডি, এই জায়গা থেকে কোশ্চেন কিন্তু দেওয়া হয়। তাহলে এগুলো আমরা মনে রাখবো। বর্তমানে বিভিন্ন যে সরকারি পরীক্ষাগুলো চলছে অর্থাৎ সরকারি চাকরি পরীক্ষাগুলো চলছে, ডাব্লিউপি, কেপি, পিএসসি, তারপর হচ্ছে আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, এসএসসি জিডি, সমস্ত জায়গায় এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই কোশ্চেন দেবে। আর জানুয়ারি মাসের একদম প্রথমের এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রত্যেক বছর কিন্তু কোশ্চেন গুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয়, যেহেতু এবছর 2025 সাল, নতুন ভাবে নতুন করে তোমাকে জিনিসগুলো শিখতে হবে। তাহলে 15ই জানুয়ারি সেনা দিবস অর্থাৎ ইন্ডিয়ান আর্মি ডে হিসেবে পালন করা হয়। এগুলো আমরা মনে রাখবো। এটি ভারতীয় সেনাবাহিনীর প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ, ফিল্ড মার্শাল, এদেরকে সম্মান জানানোর জন্য সেনা দিবস বা আর্মি ডে হিসেবে পালন করা হয়। তারপরে 23শে জানুয়ারি, এই 23শে জানুয়ারিকে আমরা বলি নেতাজি সুভাষচন্দ্র বোস, অর্থাৎ যাকে আমরা বলি না যে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি মানে আমাদের স্বাধীনতা সংগ্রামে অন্যতম একজন ব্যক্তি। এনাকে সম্মান জানানোর জন্য, মানে আমরা অনেকেই এই নেতাজিকে ভগবান হিসেবে চিনি, কারণ জন্মদিন পেয়েছিলাম এনার, কিন্তু মৃত্যুদিন পাওয়া যায়নি।
এই যে 23শে জানুয়ারি, এই 23শে জানুয়ারি দিনটিকে আমরা বলি যে হচ্ছে পরকরণ দিবস অর্থাৎ সাহসের দিবস। পরকরণ দিবস অর্থাৎ সাহসের দিবস হিসেবে চিনি। অনেক সময় মানে কোশ্চেন দেবে যে 23শে জানুয়ারি কি, হয়তো সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন অপশনটি এমসিকিউ আকারে নাও দেয়া থাকতে পারে, কিন্তু আমরা যদি দেখি যে সাহসের দিবস বা দিবস মানে পরকরণ দিবস, এটা দেখলে কিন্তু এই ধরনের কোশ্চেন তোমাকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। আর মুক্তিযোদ্ধা মানে নেতাজি সুভাষচন্দ্র বসু, এইগুলো তোমরা জানো। আর এই কোশ্চেনটি আমার মনে হয়েছে এবছর খুবই গুরুত্বপূর্ণ। 24শে জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে অর্থাৎ 24শে জানুয়ারি ভারতের জাতীয় কন্যা শিশু দিবস হিসেবে আমরা পালন করি। এটি 2008 সাল থেকে মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রক দ্বারা পালিত বা পালন করা শুরু হয়েছে। এটাও তোমরা মনে রাখবে। তাহলে কি বললাম, 24শে জানুয়ারি ভারতের জাতীয় কন্যা শিশু দিবস হিসেবে পালন করা হয়। তারপরে দেখো 25শে জানুয়ারি, 25শে জানুয়ারি এই দিনটিকে আমরা ন্যাশনাল ভোটার্স ডে, এই কোশ্চেন গুলো দেখো বারবার পরীক্ষায় দিয়েছে। তাহলে ন্যাশনাল ভোটার্স ডে কোন দিনটিকে পালন করা হয়? 25শে জানুয়ারি দিনটিকে পালন করা হয়। ভারতের নির্বাচন কমিশনার প্রতিষ্ঠা দিবস হিসেবে, নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস হিসেবে এই দিনটিকে আমরা পালন করি, যে হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে। এই জায়গাগুলো আমাদের কিন্তু দেখে রাখতে হবে। তারপরে 26শে জানুয়ারি, এই 26শে জানুয়ারি আমরা জানি প্রজাতন্ত্র মানে দিবস, প্রজাতন্ত্র দিবস মানে রিপাবলিক ডে এর কথা বলা হচ্ছে। 1950 সালে 26শে জানুয়ারি তারিখে ভারত শাসনের জন্য 1935 সালে ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকারী হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। এই দিনটিকে আমরা রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস হিসেবে চিনি। এটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 30শে জানুয়ারি ভারতের শহীদ দিবস পালন করা হয়। ভারতের শহীদ দিবস বলতে 1948 সালে 30শে জানুয়ারি নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন, তোমরা জানো। এই ঘটনার পর থেকে 30শে জানুয়ারি শহীদ দিবস হিসেবে পালন করা হয়। অবশ্যই মনে রাখবে 1948 সালে 30শে জানুয়ারি নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। এই ঘটনার পর থেকে 30শে জানুয়ারি শহীদ দিবস হিসেবে পালন করা হয়। শহীদ দিবসে মহাত্মা গান্ধী সহ যারা জাতির জন্য জীবন উৎসর্গ করেছিলেন তাদেরকে সম্মান জানানো হয়েছে। এটা গেল বিভিন্ন দিবস বা ডে, গুরুত্বপূর্ণ দিন। এবারে আমরা কিছু মৃত্যু সংবাদ মানে 2025 এর কারেন্ট অ্যাফেয়ার্সে যেগুলো তোমাদের মনে রাখার প্রয়োজন সেগুলো আলোচনা করছি। প্রথমে আমরা জানবো যে ওস্তাদ জাকির হোসেন, এই ওস্তাদ জাকির হোসেন ইনি ছিলেন তবলা বাদক। ইনি পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী এই সকল পুরস্কার পেয়েছে, অর্থাৎ গ্র্যামি অ্যাওয়ার্ড, 4টি গ্র্যামি অ্যাওয়ার্ডও পেয়েছে। 2024 সালে ইনি কিন্তু মারা গেছেন। তোমরা জানো জাকির হোসেন 2024 সালে 15ই ডিসেম্বর ইনি মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো এই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এটা আমরা মনে রাখবো। তারপরে আমরা মনে রাখবো মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং 13তম ভারতীয় প্রধানমন্ত্রী এবং 15তম আরবিআই গভর্নর। ইনি মানে 2024 সালে 26শে ডিসেম্বর ইনি কিন্তু মারা গেছেন 92 বছর বয়সে। এটা আমরা মনে রাখবো। এবং তিনি যে পুরস্কার পেয়েছিলেন মনে রাখতে পারো, দা আর্কিটেক্ট অফ ইকোনমি রিফর্মস, এটা আমরা মনে রাখতে পারি। তারপরে দেখো স্যাম বেনেগল, স্যাম বেনেগল ইনি কে ছিলেন? ভারতের বিশিষ্ট ফিল্ম মেকার। ফিল্ম ডিবেট অঙ্কুর, এই অঙ্কুরটা মনে রাখতে পারো। দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন 2005 সালে, পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন 1991 সালে, পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 1976 সালে। এবং এখানে বেনেগাল কিডনি রোগে আক্রান্ত হয়েছিলেন স্যাম বেনেগাল। তারপরে কিন্তু 23শে ডিসেম্বর 2024 সালে ইনি 90 বছর বয়সে মারা যান। এইগুলো আমরা মনে রাখবো। এবারে বিভিন্ন খেলার ক্ষেত্রে আমরা কি কি জিনিস মনে রাখতে পারি বা কি কি জিনিস আমাদের স্মরণে রাখা উচিত কারেন্ট অ্যাফেয়ার্সে। খেলা যেমন আমরা প্রথমে মনে রাখবো ভেম্বারাজু গুকেশ, ভেম্বারাজু গুকেশ মনে রাখবো। বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন ভারতীয় গ্র্যান্ড মাস্টার ডোম্বা রাজু গুকেশ। 18 বছর বয়সে ইনি পেয়েছেন। তিনি পরাজিত করেছিলেন চীনের ডিং লরেনকে।
এটা আমরা মনে রাখবো। সর্বকনিষ্ঠ দাবাড়ু, কিন্তু সর্বকনিষ্ঠ দাবাড়ু চ্যাম্পিয়ন ইনি। এরপরে আমরা মনে রাখবো যে অরিত কপিল। এই আরিত কাপিল কে ছিলেন? এই আরিত কাপিল 9 বছরের একজন শিশু, যিনি কিন্তু 66 বছরের মার্কিন জিএম রাসেট এনাকে পরাজিত করেছেন। কি খেলায়? চেস খেলায়, মনে রাখবে। তারপরে কনেরু হাম্পি ইনি দ্বিতীয় ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়ন হয়েছেন, কনেরু হাম্পি, এটা আমরা মনে রাখবো। তারপরে আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই অ্যাক্টিং সেক্রেটারি হয়েছেন কে? দেবজিৎ সাইকিয়া, মনে রাখবে। দেবজিৎ সাইকিয়া বিসিসিআই অ্যাক্টিং সেক্রেটারি হয়েছেন। তারপরে মানে পঞ্চম ম্যান জুনিয়র হকি এশিয়া কাপ বিজয়ী হয়েছেন ভারতের পুরুষ হকি দল, পাকিস্তানকে পরাজিত করে। এটা কোথায় হয়েছিল? ওমানে হয়েছিল, মুস্কাট, ওমানে হয়েছিল। তারপরে ওমেন আন্ডার 19 টি20 এশিয়া কাপ, এখানে ভারতীয় ক্রিকেট দল জয়লাভ করেছে এবং বাংলাদেশ বিজয় লাভ করেছে, অর্থাৎ হেরে গেছে। তারপরে ওমেন হকি জুনিয়র এশিয়া কাপ 2024 বিজয়ী দল ভারতীয় অনূর্ধ্ব 21 মহিলা হকি দল, এই নিয়ে দ্বিতীয়বার পরাজিত হয়েছে চীন, মনে রাখবে। পরাজিত হয়েছে চীন, জিতেছে আমাদের ভারতীয়। তারপরে 2030 সালে ম্যান ফিফা ওয়ার্ল্ড কাপ কবে কোথায় হবে? মনে রাখবে 2030 সালে ম্যান ফিফা ওয়ার্ল্ড কাপ স্পেন, পর্তুগাল এবং মরক্কোতে হবে। 2034 ম্যান ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? সৌদি আরবে হবে। আইসিসি ম্যান চ্যাম্পিয়ন ট্রফি, যেটা 2025 সালে পাকিস্তান এবং ইউএইতে হবে। তারপরে দেখো এখান থেকে আরো কিছু এক্সট্রা জায়গা আমরা মনে রাখবো এবং এগুলো লিখেছি আমি। 20তম এশিয়ান ওয়ার্ল্ড হ্যান্ডবিল চ্যাম্পিয়নশিপ জিতলো জাপানের মহিলা দল। 2025 সালে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস হতে চলেছে লেহ এবং গুলমার্গে। লাস ভেগাস গ্র্যান্ড প্রিক্স জিতেছেন কে? মার্কস ভারস্টাপেন। তারপরে আন্ডার 19 ম্যান এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। তারপরে দেখো 2025 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেম অ্যান্ড প্যারা গেমস হতে চলেছে, যেটা বিহারে হবে। তৃতীয়বার শাহেদ মোদি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল জিতেছেন। পিভি সিন্ধু পাকিস্তানের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যেক ফরম্যাটে 100 উইকেট সম্পূর্ণ করলেন শাহিদ আফ্রিদি। এটা শাহিদ আফ্রিদি হবে, ঠিক আছে, শাহিন আফ্রিদি নয়, শাহিদ আফ্রিদি। তারপরে দেখো আন্ডার 8 ওয়ার্ল্ড চিফেস্ট চেস চ্যাম্পিয়ন জিতেছেন ডেভিড রেড্ডি। ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন আর অশ্বিন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। ফার্স্টেড ইন্ডিয়া 20 টেস্ট উইকেট, 200 টেস্ট উইকেট পেয়েছেন কে? প্রথম জাসপ্রীত বুমরা। ইন্ডিয়া হাইয়েস্ট উইকেট টেকার্স ইন টেস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া, জাসপ্রীত বুমরা সব থেকে বেশি উইকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিয়েছে। তারপরে দেখো মেজর ধ্যানচাঁদ এনাকে কি বলা হয়? হকির জাদুকর, হকি উইজার্ড বলা হয়। তারপরে দেখো পুরস্কার ও সম্মান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে কি মনে রাখতে হবে? দেখো 34তম ব্যাস সম্মান পেলেন হিন্দি লেখিকা সূর্যবালা, মনে রাখতে হবে তার উপন্যাস করুণ দেশকো ভাসি, কাউন দেশকো ভাসি। তারপরে হচ্ছে ভেনুকি ডায়েরি, এইগুলো আমরা মনে রাখবো। তারপরে কুয়েত হাইয়েস্ট সিভিলাইজেশন অ্যাওয়ার্ড, অর্থাৎ এখানে 43তম ভারতীয় প্রধানমন্ত্রী কুয়েত সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী, এবং মোদী 20তম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, এই জায়গাটা আমরা মনে রাখবো। মিস ইন্ডিয়া ইউএসএ কে হয়েছেন? ক্যাটলিন স্যান্ডালিনা, ইনি চেন্নাইতে জন্মগ্রহণ করেছিলেন, আমাদের ভারতীয়। মিস ইন্ডিয়া ইউএসএ পুরস্কার পেয়েছেন, এটা আমরা মনে রাখবো। তারপরে দেখো জ্যাসলিন কৌর ইনি হচ্ছে কি পেয়েছেন? তরুণের প্রাইজ পেয়েছেন 2024 সালে, ঠিক আছে। কিসের জন্য পেয়েছেন? আল্টারের জন্য পেয়েছেন। তারপরে দেখো 2024 সালে নয়াদিল্লিতে 4র্থ ভারতীয় ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে পশ্চিমবঙ্গ 151টি পদক নিয়ে
টিম চ্যাম্পিয়নশিপ জিতেছে। এই জায়গাটা আমরা মনে রাখবো। 2024 সালে নয়াদিল্লিতে যে চতুর্থ জাতীয় ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ 151টি পদক পেয়ে টিম চ্যাম্পিয়নশিপ জিতেছে। ফিফা ফিফা বেস্ট অ্যাওয়ার্ড পুরস্কার কে পেয়েছে? ভেনিয়াস জুনিয়র উইনার হয়েছেন বেস্ট ম্যান প্লেয়ার হিসেবে। মনে রাখতে হবে ইনি কিন্তু মানে রিয়েল মাদ্রিদ ক্লাবের কিন্তু একজন সদস্য, আর বাসিন্দা হচ্ছে ব্রাজিলের বাসিন্দা। মিস চার্ম ইন্ডিয়া শিবাঙ্গী দেশাই। এই শিবাঙ্গী দেশাই 2024 সালে মিস চার্ম ইন্ডিয়া হয়েছেন। তিনি ILS পুনে থেকে 22 বছর বয়সী আইনের ছাত্র ছিলেন এবং দেশাই ভিয়েতনামের মিস চার্ম 2024 প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তুলসী গড্ডেস মানে আমরা জানি যে তুলসী গড্ডার মানে একজন ব্যক্তি যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন প্রায় 1 লক্ষ গাছ লাগানোর জন্য। 2021 সালে তিনাকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে, পদ্মশ্রী। তিনাকে কি বলা হয়? ট্রি গডডেস, ঠিক আছে, ট্রি গডডেস বলা হয়। এগুলো আমরা মনে রাখবো। তারপরে বিভিন্ন বই ও তার লেখক দালাই লামার সিক্রেট টু হ্যাপিনেস, এই বইটি লিখেছেন দীনেশ সাহারা। তারপরে টিপু সুলতান এই যে বইটা, এই বইটি সাগা অফ মহেশ্বর ইন্টারজাইম, এটা লিখেছেন কে? বিক্রম সম্প্রাত এই বইটি লিখেছেন টিপু সুলতান। তারপরে ব্রিং ইট অন দ্য ইনক্রেডিবল স্টোরি অফ মাই লাইফ লিখেছেন দীপা মালিক এই বইটি লিখেছেন। সম্প্রতি কে কি পদে নিয়োগ হয়েছে এখান থেকেও আমরা মনে রাখবো, যেমন সঞ্জয় মালহোত্রা 26তম RBI-র গভর্নর। একজন সিভিল ডিফেন্স ছিলেন, ভারতের রেভিনিউ সেক্রেটারি হিসেবে কাজ করছেন বর্তমানে। তারপরে মনে রাখবে ভি রামাসুব্রামানিয়ান ইনি ন্যাশনাল হিউম্যান রাইট কমিউনিকেশন এর নতুন চেয়ারপারসন হয়েছেন, এটা আমরা মনে রাখবো। তারপরে দেখো দেবেন্দ্র ফাডনাসিব ইনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, 21তম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, বিজেপি থেকে এসছেন, এটা আমরা মনে রাখবো। তারপরে কে সঞ্জয় মূর্তি ভারতের নতুন CAG অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, CG এর ফুল ফর্ম, এটা মনে রাখতে পারো। তারপরে দেখো মোহাম্মদ আল বাসির ইনি সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী, প্রথম নয় শুধু নতুন প্রধানমন্ত্রী মনে রাখবে মোহাম্মদ আল বাসির। তারপরে ফ্রান্সোয়া বাইরু ইনি হলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী। তারপরে দেখো নতুম্বু নান্থি নাদাইওয়া ইনি হলেন নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি। তারপরে দেখো মিখাই কাভেলাসভিল ইনি হলেন জর্জিয়ার নতুন রাষ্ট্রপতি। নামগুলো অনেক কঠিন, হয়তো তোমাদের অসুবিধা হতে পারে মনে রাখার, দুই একবার দেখবে। কারেন্ট অ্যাফেয়ার্সের এই জায়গাগুলো থেকে কোশ্চেন প্রচুর পরীক্ষায় আসে এবং এগুলো আমাদের জেনে রাখার প্রয়োজন রয়েছে। তারপরে ভারতীয় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর হলেন ইউএন ইন্টারন্যাল জাস্টিস কাউন্সিল অফ চেয়ারপারসন, এটা আমরা মনে রাখবো। তারপরে দেখো ডোনাল্ড ট্রাম্প ইনি ক্যাবিনেটে স্থান পেয়েছেন, ক্যাশ পেট্রোলের FAI ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন, ক্যাশ পেট্রোলের, ঠিক আছে, ক্যাশ পেট্রোল নয়, ক্যাশ প্যাটেলের। তারপরে উত্তরপ্রদেশের সরকার প্রয়াগরাজের মধ্যে মহাকুম্ভ এই জায়গাতে নতুন জেলা হিসেবে ঘোষণা করেছেন, এই জায়গাটা আমরা খুবই ভালোভাবে মনে রাখবো, কোশ্চেন দেবে যে উত্তরপ্রদেশের সরকার প্রয়াগরাজের মধ্যে মহাকুম্ভ এই জায়গাকে নতুন জেলা হিসেবে ঘোষণা করেছেন। GI ট্যাগ হিসেবে পেয়েছেন গুজরাটের গারচোলা শাড়ি, এই গারচোলা শাড়ি পেয়েছেন GI ট্যাগ। ভারতের 57তম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছে মধ্যপ্রদেশের রাতাপানি টাইগার রিজার্ভ, এটা আমরা মনে রাখবো। তারপরে মধ্যপ্রদেশের
মানে যে স্টেটটা, যেটাকে আমরা বলি টাইগার স্টেট অফ ইন্ডিয়া, এটাকে মধ্যপ্রদেশ বলা হচ্ছে, অর্থাৎ মধ্যপ্রদেশকে বলা হয় টাইগার স্টেট অফ ইন্ডিয়া। গুজরাট হলো, মানে গুজরাটে এমন একটা জায়গা যেখানে লাইভ কাউন্ট প্রসিডিং টেলিকাস্ট হয়েছে সর্বপ্রথম ইউটিউবে, মনে রাখবে। উবের শুরু করলো এশিয়ার প্রথম ওয়াটার ট্রান্সপোর্ট সার্ভিস শ্রীনগর ডাল লেকতে, মানে শ্রীনগরের ডাল লেকে উবের প্রথম কিন্তু যে ওয়াটার ট্রান্সপোর্ট সার্ভিস তৈরি করেছে। ভারতের প্রথম বর্ডার সোলার ভিলেজ হিসেবে গুজরাটের মাসালিকে চিহ্নিত করা হয়েছে। তারপরে মনে রাখবে যে ইন্ডোরের যে হচ্ছে আলিয়াভাই হালকার এয়ারপোর্ট, এটা ভারতের প্রথম জিরো ওয়েস্ট এয়ারপোর্ট। ভারতে 2035 সালের মধ্যে ভারত স্টেশন তৈরি হবে, ভারতের একটা স্টেশন তৈরি হবে 2035 সালে, যেটা হচ্ছে ভারত অন্তররাষ্ট্রীয় স্টেশন। এটা আমরা মনে রাখবো। প্রথমবার ইউএনএ কমিউনিকেশন, যেটা হচ্ছে ন্যাট্রোটিক ড্রাগ, এর সভাপতিত্ব করবে ভারত। আর ভারতে মানে 5000 বছর পুরনো জল সংরক্ষণ প্রক্রিয়ার যে হদিস, সেটা পাওয়া গেছে আমাদের হরিয়ানার রাখিগড়, এই রাখিগড়ই গ্রামে পাওয়া গেছে। এগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে। আরো রয়েছে কিছু কিছু অংশ, আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, ICMR ভারতের প্রথম ডাটাবেস বায়োব্যাংক স্থাপন করেছে চেন্নাই, এই জায়গাটা আমরা মনে রাখবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পশ্চিমবঙ্গে এ টপ ডেস্টিনেশন অফ হেরিটেজ ট্যুরিজম ঘোষণা করবে, যেটা হচ্ছে ইউনেস্কো, এই জায়গাটা আমরা মনে রাখবো। মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেগুলো অংশ যেগুলো তোমাদের মনে রাখার প্রয়োজন রয়েছে আমি ডিটেলসে আলোচনা করলাম। মোটামুটি এই জায়গাগুলো আলোচনা করে রাখলে বা এইগুলো দেখে রাখলে 2025 জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা মোটামুটি কভার হবে। এই নয় যে একদম খুঁটিয়ে সবগুলো আলোচনা করা হয়েছে, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মানে গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষা রিলেটেড, সেইগুলো আমি আলোচনা করেছি। মোটামুটি এই জায়গাগুলো তোমরা দেখে রাখবে, দু একবার রিভিশন করবে, আরো ক্লিয়ার হবে। কিছু কিছু কঠিন নাম, নতুন নাম উঠে এসছে, সেইগুলো কিন্তু অনেক সময় পড়তে অসুবিধা হয়, সেইগুলো যদি একটু দেখে রাখো, স্ক্রিনশট নিয়ে মনে রাখো, আমার মনে হয় খুব ভালো হবে। এবং এগুলো তুমি যদি পিডিএফ দরকার পড়ে স্ক্রিনশট নিয়ে নিজে পিডিএফ বানাতে পারো, বা তুমি কমেন্ট সেকশনে বলবে তোমাদের পিডিএফ এর প্রয়োজন আছে কিনা। এবং ক্লাসগুলো ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলে দেবে। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত।